তারিখে ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা। সকালেই জরুরি ঘোষণা দিলেন সেনাপ্রধান। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়করা দেশ থেকে পালাচ্ছে। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখ থেকে শুনে আসি। যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা যেমন একদিকে ক্ষুব্ধ হচ্ছেন এমন প্রতিকৃতি দেখে, অপরদিকে এনসিপি সহ অন্যান্য দল, বিশেষ করে জামাত ইসলামের যারা আছেন তারা সবাই খুবই প্রশস্ত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানা রকমের মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না, সাবেক ডাকসু ভিপি এবং নাগরিক পক্ষের সভাপতি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা কোনো ধরনের টানাটানি না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, শুধু এটাই বলবো, শেখ হাসিনা 20 তারিখে দেশে ফিরতেছেন। খুব শীঘ্রই শেখ হাসিনা দলবল নিয়ে বাংলাদেশে প্রবেশ করবেন, এমনই আমরা চাঞ্চল্যকর তথ্য পেয়ে গেছি। তাছাড়া আপনারা ভিডিওর শিরোনাম দেখে বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, তাছাড়া কোন বিষয়টাকে ইঙ্গিত করেছে। হ্যাঁ দর্শক মণ্ডলী, শেখ হাসিনা আবারও তাহলে এতদিন পরে বাংলাদেশে ফিরতেছেন। এদিকে প্রত্যেকটা সমন্বয়ককে আটক করা হবে, ডক্টর ইউনূসকে শাস্তি দেওয়া হবে। শেখ হাসিনা 20 তারিখে বাংলাদেশে এসেই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নাকি এমনটাই ঘোষণা দিয়েছেন। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আপনারা একসঙ্গে শুনতে পারবেন, জানতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরতেছে শেখ হাসিনা। ভাই, এটা আমার কথা না, আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী না, তিনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মুখ থেকে শুনে আসি, তারপরে বাকি কথা বলতেছি। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখন আমি প্রধানমন্ত্রী। হ্যাঁ, ইউনূস চক্রান্ত করেছে, আমাকে হত্যার চেষ্টা করেছে। আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায়। গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে, 76 কেজি বোমা হামলার থেকে বাঁচিয়েছে, গুলির থেকে বাঁচিয়েছে। এবারও ইউনূসের চক্রান্তের হাত থেকে আল্লাহ আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে। আল্লাহ যখন আমাকে বাঁচায়, আমি বিশ্বাস করি আমাকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে। সেই কাজটা করাবে বলেই আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে। এখানে ইউনূস কিছুই করতে পারবে না, বরং তার বিচার হবে বাংলাদেশে। আর ওই যে লুটেরা, জঙ্গি, সন্ত্রাসী এবং তার ওই স্বর্ণকারী, যারা এই সমস্ত আমাদের একটা আওয়ামী লীগ নেতাকর্মী সহ গ্রামের পর গ্রাম, জেলা উপজেলায় যেখানে যেখানে তার এজেন্ট আছে, সব জায়গায় আমি জানি। সে টাকা দিয়ে এজেন্ট রাখে, তাদের দিয়ে খোঁজ নেয় এবং তাদের দিয়ে এই ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড চালায়। আবার কেউ লুকিয়ে থাকে, ধরিয়ে দিলে তারপর পুরস্কারও দেয়। ইউনূসের সেই ব্যবস্থাও আছে, সেটাও আমি জানি। তার চক্রান্ত আমি বহু আগে থেকে সবাইকে বলেছি, বিশ্বাস করেনি। যখন থেকে পদ্মা সেতুর টাকা সে বন্ধ করা হলো, তখন থেকে আমি বলেছি। এবং তার দুর্নীতির বিরাট ক্ষতি আমার নিজের কাছেই আছে। আমি সমস্ত ডাউনলোড করে নিয়ে নিয়েছি এবং এখন পরে আমি দেখি যে কত হাজার কোটি টাকা সে বানিয়েছে বিদেশে। সে কোথায় এত টাকা পেলো? 9 কোটি টাকা দিয়ে গুলশানে সে রোড নম্বর 84-তে ফ্ল্যাট কেনে। প্যারিসে তার বিশাল বিলাসবহুল ফ্ল্যাট। শোনা যাচ্ছে, লোকের কাছে শুনেছি 2 বিলিয়ন টাকা নাকি প্যারিসে সে বিনিয়োগ করেছে। ও টাকা বাংলাদেশে কেন বিনিয়োগ করেনি? বাংলাদেশে কেন করেনি? সে টাকা তো বাংলাদেশের গরিবরে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ খেয়ে সে আজকে শত হাজার কোটি টাকার মালিক। কাজে এর হাত থেকে, জঙ্গি সন্ত্রাসী ইউনূসের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কারণ সে জঙ্গিদের মদত দিয়ে জঙ্গির রাষ্ট্র বানিয়েছে। যে বাংলাদেশ ছিল শান্তির দেশ, উন্নয়নের দেশ, যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের সম্মান পেয়েছিল, সমস্ত সম্মান সে নষ্ট করে দিয়েছে। মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতিচিহ্ন মুছে দিচ্ছে, বঙ্গবন্ধুর নাম মুছে দিচ্ছে। এই নাম হাজার মুছুক, ওই পাপীদের হাতে এই নাম মুছলে সেই নাম মোছা যাবে না। এটা আছে বাংলাদেশের মানুষের হৃদয়, থাকবে চিরদিন। কিন্তু আল্লাহ নিশ্চয় একদিন দিন দেবে ওই খুনি ইউনূস এবং তার যারা দোষর আছে, তার ওই সন্ত্রাসী গ্যাং, তার ওই সমন্বয়কারী থেকে শুরু করে উপদেষ্টা থেকে শুরু করে যারা যারা তার মদতদানকারী, প্রত্যেকের বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ। আর সেই বিচার আমরা করবোই, বাংলাদেশের জনগণ করবে, এই বিশ্বাস আমার আছে। কাজে সে আত্মবিশ্বাস নিয়ে এখন থেকে আমাদের নেতাগুলি যে যেখানে আছেন, কে কী করলো না করলো ওটা দেখার দরকার নাই। এখন সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির পেতে যেমন 7ই মার্চের ভাষা বলছে, যার যা কিছু আছে তাই নিয়ে। হ্যাঁ, এখানে আমি বলবো যে যার যা আছে যতটুকু তাই নিয়ে সকলে, আমার কৃষক, শ্রমিক, আমাদের মেহনতি মানুষ, তাদের পাশে দাঁড়াতে হবে। কারণ প্রত্যেকে আজকে কষ্ট পাচ্ছে। আওয়ামী লীগের আমলে এই কষ্টটা তাদের ছিল না। কোভিডের সময় ওই গার্মেন্টস শ্রমিকদের মজুরি আমি নিজে সরাসরি দিয়েছি। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করছে, যে দলই করুক। ব্যবসায়ী ব্যবসা চালাতে পারে তার জন্য মাত্র 4% সুদে তাকে আমরা ঋণ দিয়েছিলাম, বাকি 5% আমি ভর্তুকি দিতাম। বয়স্ক, বিধবা থেকে শুরু করে প্রতিবন্ধী সবাইকে আমি এমনকি স্কুলে যে বাচ্চা যায় মার নামে আমি বৃত্তি উপবৃত্তি দিতাম। সমস্ত টাকা আমার বাজেটে ছিল। আচ্ছা, শুনলেন তো আপনারা। তো সেখানে আপনার শেখ হাসিনার যে বক্তব্য, ভাই, কোনোটা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না। দেখেন, তিনি সংবিধানের কথা বলছে, তিনি পুলিশ গণহত্যার কথা বলছে, এবং সর্বশেষ যে কথাটা বা গুরুত্বপূর্ণ কথাটা, ডক্টর ইউনূস তিনি, ভাই, আমাদের বাংলাদেশের যে এত সুদের ব্যবসা, তাই না, এটা বা এত অর্থনীতি, এটা সেটা করতেছে, এই সমস্ত কিন্তু শেখ হাসিনার হাতেই দেওয়া।
বা এই যে তিনি একটা কর ফাঁকি দিলেন বা শ্রমিকদের টাকা মেরে খেলেন, এই যে একটা শ্রমিক মামলা, কিংবা শেখ হাসিনা বা তার নেতাকর্মীদের উপরে যে পরিমাণ হত্যাকাণ্ড বা মামলা চালাইছে, বা পুলিশ গণহত্যা, বা শেখ হাসিনা তিনি নিজে বলছে তার নিজের নামে 288 মামলা দেওয়া হয়েছে, এবং শেখ হাসিনার যে নেতাকর্মী তাদের উপরেও আপনার প্রায় 4 থেকে 5 লাখ মানুষের উপরে মামলা দেওয়া হয়েছে। মানে এত মামলা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো হয় নাই। শেখ হাসিনা তিনি এইভাবে কথা বলতেছে। অন্যদিকে শেখ হাসিনা তিনি যে বললো যে তিনি এখন পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী, কথাটা কতটুকু যৌক্তিক আসলে এই বিষয়ে কথা বলি। সবার আগে আপনি যদি শেখ হাসিনার কথাটা ধরেন, অনেকেই তাকে মানে মানসিক ভাবে অসুস্থ বলতে পারেন। তবে আমি বলতে চাই ভাই, যারা নাকি তাকে মানসিক ভাবে অসুস্থতা বলবেন তাদের উদ্দেশ্যে আমার এই বার্তাটা। আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাই না? আচ্ছা, এই সরকার কোন সংবিধান মেনে হয়েছে, কোন জনগণের ম্যান্ডেটের মাধ্যমে হয়েছে? ভাই সহজ সমীকরণ একটা প্রশ্ন, কেমন? দ্বিতীয়ত হচ্ছে এই অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়েছে আজকে প্রায় 7 থেকে 8 মাস হয়ে যায়, তাই না? আচ্ছা, এর ভিতরে তারা কি আমাদের বাংলাদেশের সংবিধান কিঞ্চিত পরিমাণ পরিবর্তন করছে? বলেন তো। সংবিধান আগের মতোই আছে। মানে শেখ হাসিনার করে যাওয়া বা আপনার আমাদের মুক্তিযুদ্ধকে ঘিরে বা আমাদের স্বাধীনতাকে ঘিরে বা বাংলাদেশ ইতিহাসকে ঘিরে যে সংবিধান বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়া আছে এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও সেটাই আছে। কিঞ্চিত পরিমাণ কি পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তাহলে শেখ হাসিনা যে কথাটা বলছে যে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত প্রধানমন্ত্রী, কথাটা কিন্তু ভাই অযৌক্তিক নয়। কথাটা আপনি ফেলে দিতে পারবেন না। এখন ফুল যে শেখ হাসিনার বক্তব্যটা, সেটা ভাই দীর্ঘমেয়াদী একটা বক্তব্য, কেমন? আমি সেই বক্তব্য থেকে আপনাদেরকে ছোট্ট একটা অংশ শোনাইছি বা আপনাদের সামনে দেখাইলাম। এখন শেখ হাসিনার যে ফুল বক্তব্যটা, সেই বক্তব্যটা হচ্ছে আপনার যে বাংলাদেশে আমি দ্রুত সাবেক নয়, আমি প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছি, একটু ওয়েট করো। এবং বাংলাদেশে আমাদের নেতাকর্মীদের উপরে কিংবা সাধারণ জনগণদের উপরে যারা নাকি হত্যাকাণ্ড, পুলিশ গণ হত্যাকাণ্ড, তারপর হচ্ছে এই যে আপনার মৌলবাদী গোষ্ঠীরা, তারপরে হচ্ছে আপনার কি বলে সমন্বয়কারীরা বা ডক্টর ইউনূস, তার নামে যত মামলা মোকদ্দমা ছিল সমস্ত কিছু তিনি মৌকুফ করছে এবং আমাদের নামে গণহত্যার বিচারের চাপাইছে, দায়ভার চাপাইছে, তাই না? এদেরকে সবাইকে বাংলার মাটিতেই সাজা দিব, একটু ওয়েট করো। শেখ হাসিনা যখন নাকি এই ধরনের বক্তব্য দেয়, তখন ডোনাল্ড ট্রাম্প তিনি আপনার অন্তর্বর্তীকালে সরকারকে একদম ঘাড়ের মধ্যে ঠিক এভাবে চাপটা ধরছে। কিভাবে? বিবিসি নিউজের একটা দেখেন, তাদের বার্তা দেখেন। এই যে আপনার 37% নির্ধারণ করা হয়েছে ভাই, তাই না, গার্মেন্টস ফ্যাক্টরিতে, সেই সম্পর্কে বা সেই দিকে ডক্টর ইউনূস চরমভাবে তিনি ভেঙে পড়ছে এবং আপনার আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে কিঞ্চিত পরিমাণ ছাড় দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যদিকে ডক্টর ইউনূস তিনি প্রতিনিয়ত রিকোয়েস্ট কিংবা তিনি হাত জোর করে দাবি জানাচ্ছে যে এটা আমাদেরকে 2 মাস কিংবা আদার্স আরো অনেক অনেক কাহিনী ভাই, সেই সমস্ত কথা বলতে গেলে আপনার দীর্ঘ একটা লং টাইম চলে যাবে। সর্বশেষ আরো একটি কথা, সেটি হচ্ছে শেখ হাসিনা তিনি আরো বলছে যে বাংলাদেশে তিনি অতি দ্রুত ফিরে আসতেছে এবং তার যে আপনার জনগণ কিংবা তার যে দলের নেতাকর্মীদের তিনি আরো একটি বার্তা দিলেন যে সবাই তোমরা প্রস্তুত থেকো। মানে যার যা কিছু আছে, 1971 সালে শেখ মুজিবুর রহমান তিনি ঠিক যেমনটা ভাবে ভাষণ দিয়েছিল যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো, ঠিক শেখ হাসিনা সেম বক্তব্য রাখলেন যে যার যা কিছু আছে তোমরা তাই নিয়ে রেডি থেকো যখন আমি বাংলাদেশে ফিরবো। মানে শেখ হাসিনা তিনি কনফিডেন্স এবং তিনি আশ্বাস দিয়ে এই বক্তব্যটি করছেন যে তিনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়ে ফিরতেছে। এখন সর্বশেষ ভাই আমার একটা লাইন বক্তব্য, শেখ হাসিনা যে ধরনের বক্তব্য দিলেন কিংবা এই যে বক্তব্যটাকে কেন্দ্র করে তিনি কি এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী, যদি আপনি সংবিধান বা এই যে আপনার দীর্ঘমেয়াদী একটা আলোচনা যদি আপনি এটাকে মিলাতে চান বা আমাদের বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন বা সংবিধান অনুযায়ী বা আইন কানুন অনুযায়ী, ল অনুযায়ী, শেখ হাসিনা তিনি কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনস্ট্যান্ট এখন পর্যন্ত। কারণ তিনি যে পদত্যাগ করছে তার পদত্যাগ পত্র লেটারটা ভাই সবচেয়ে মজার বিষয় হচ্ছে তার পদত্যাগ পত্র লেটারটা এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের কোনো মানুষ দেখাইতে পারছে? অন্তর্বর্তীকালে সরকার কোন মিডিয়া বা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোপ্পু তিনি দেখাইতে পারছে? বা সেনাপ্রধান মিস্টার ওয়াকার তিনি দেখছে? কেউ দেখে নাই। সমন্বয়কারী আপনার সারজিস হাসনাত বা উপদেষ্টা যে যারা আছে কেউ দেখছে? কোন গণমাধ্যম দেখে না কিন্তু। তাহলে শেখ হাসিনা তিনি যে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী বা তিনি যে আসলে যার যা কিছু আছে আপনার তাই নিয়ে সবাইকে রেডি থাকতে বললেন, দ্যাট মিনস বাংলাদেশে যে কোনো সময় যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। যদি ঘটে যায় তাহলে কেউ অবাক হবেন না, কারণ হুটহাট আপনার বলে কই হবে না, হুটহাট হয়ে যাবে, দেখতে পারবেন হুটহাট যে কোনো কিছু আমাদের বাংলাদেশে ঘটে যাবে, জাস্ট ঘটে যাবে। তখন বাংলাদেশের যারা নাকি স্বাধীনতা বিরোধী তারা দেখবেন খিচ খায়া জাস্ট হা করে মনে করে তাকায় থাকবো, তারা এক চুল পরিমাণ মনে করে নড়তে পারবো না এবং বাংলার মাটি থেকে বের হতে পারবে না, সেই অপশন থাকবে না। কারণ তারা মানে হতভম্ব হয়ে যাবে যে ভাই কি হলো, কেমনি কি এটা, কেমন এই ধরনেরটা আপনার মানে হয়ে যাবে, বুঝতে মানে তাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, দেখতে পারবেন। দর্শক বন্ধুরা, যাই হোক বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত। অবশ্যই বাঙালি জাতির একটা রোগ আছে, সেটা হচ্ছে ভুলে যাওয়ার রোগ। তো এই ভুলে যাওয়ার রোগটাকে কন্ট্রোল করার জন্য আমাদের বিগত রাজনৈতিক সরকারগুলো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের
বক্তব্য, কর্মসূচি এগুলো পালন করেছে। যেমন ধরেন এত বছর যাবৎ, গেল 15 থেকে 17 বছর যাবৎ জামাতকে আওয়ামী লীগ সরকারের সময়টাতে রাজাকার হিসাবে যেভাবে উত্থাপন করা হয়েছে, এটাও কিন্তু একটা পার্ট অফ পলিটিক্স ছিল। কেন? আপনাকে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। মাঠে কোনো শক্তি না থাকলে একটা কাল্পনিক শক্তি আপনার সামনে আনতে হবে, আর সেই শক্তির বিরুদ্ধেই কথা বলতে হবে। যাই হোক, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী ছিল রাজাকার, সেই কারণে ওই সময় এক ধরনের প্রচার প্রচারণা ছিল। এখন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়ে গেল, তো এরপর গত 7 মাসে 8 মাসে মানুষ অনেক কিছু ভুলে যাচ্ছে, এই ধারণা সরকারের। আর যার কারণে দেখবেন সরকার এবং তাদের যারা টিম বি আছেন, এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বরাবরই শেখ হাসিনার যে কর্মকাণ্ড ছিল সেগুলোর জন্য মানুষ ভুলে না যায়, নানান টেকনিক তারা অবলম্বন করে থাকেন। এবারে পহেলা বৈশাখে বা নববর্ষে ভিন্ন রকম ভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যাচ্ছে আমাদের নববর্ষ উদযাপন কমিটি। তবে এর পিছনে অবশ্যই আমাদের যারা সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন অথবা জাতীয় নাগরিক পার্টির যারা আছেন, উপদেষ্টারা আছেন, তাদেরও কিছুটা তো কানেক্টিভিটি হয়তো বা আছে। কেন বললাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষকে উদযাপন করার জন্য, বরণ করে নেওয়ার জন্য নানান আয়োজনের পাশাপাশি একটা ভিন্ন রকম আয়োজন চলছে, যেটা আপনি স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখেছেন, এটাই হচ্ছে সেই ছবি। চেনা যায় তো কে এটা? শেখ হাসিনা। নববর্ষের র্যালিতে প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে তৈরি হচ্ছে স্বৈরাচারের প্রতিকৃতি, আর স্বৈরাচারের প্রতিকৃতি হিসাবে শেখ হাসিনার প্রতিকৃতিকেই বেছে নেওয়া হয়েছে। বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি। চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতিকৃতিটি তৈরি করতে ব্যস্ত দেখা যায়। প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী যিনি ভাস্কর্য আছেন, মাহমুদুল হাসান, তার বক্তব্য, আমাদের এবারে নববর্ষের প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান। আর এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই আমরা এই প্রতিকৃতি তৈরি করছি। এবারের ত্রিমাত্রিক প্রদর্শনী উপলক্ষে আমরা স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি, লোকজ মোটিভের বাঘ এবং মাছে ভাতে বাঙালির ইলিশ মাছের অবয়ব রেখেছি। দর্শক, শিল্পমঞ্চ আর বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা স্থাপনা শিল্পের এই প্রদর্শনী থাকবে নববর্ষের বর্ণাঢ্য র্যালিতে। তবে এবার কি মঙ্গল শোভাযাত্রা দেওয়া হবে নাকি অন্য কোনো নামে হবে, এটা নিয়ে কিন্তু একটা আলোচনা সমালোচনা চলছে। যতদূর আমরা জানি মঙ্গল শোভাযাত্রা এবার থাকতে পারবে না, তবে ঈদের জামাতে হাতি ঘোড়া, তারপর হচ্ছে ওই যে মানে ঈদকে বরণ করতে গিয়া ওইগুলা এলাও করছি আমরা। তবে নববর্ষে মঙ্গল শোভাযাত্রা নামটা সম্ভবত থাকছে না। কেন? এখানে যারা তৌহিদি জনতা আছেন তাদের কিছুটা দাবি আছে। তো এই দাবির পরিপ্রেক্ষিতে সম্ভবত আপনার এবারের যেই নববর্ষের যে থিমটা, এটা শেখ হাসিনা ভিত্তিক থিম তৈরি হচ্ছে। আর মঙ্গল শোভাযাত্রার যে বিভিন্ন কার্টুন, ফেস্টুন, ব্যানার ট্যানার, এগুলো যেগুলো দেখা যেত, সম্ভবত এবার এগুলো দেখা যাবে না। যাই হোক, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা যেমন একদিকে ক্ষুব্ধ হচ্ছেন এমন প্রতিকৃতি দেখে, অপরদিকে এনসিপি সহ অন্যান্য দলের, বিশেষ করে জামাত ইসলামের যারা আছেন, তারা সবাই খুবই প্রশস্ত চিত্তে স্বস্তি পাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানা রকমের মন্তব্য করেছেন মাহমুদুর রহমান মান্না, সাবেক ডাকসু ভিপি এবং নাগরিক পক্ষের সভাপতি। মন্তব্যগুলি খুবই পজিটিভ। প্রথম আলো শিরোনামও করেছে, বলেছে যে কেউ কেউ অধ্যাপক ইউনূসকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান। তো কি বলেছেন আসলে? বলছেন যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন বলে মন্তব্য করেছেন নাগরিক পক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন খুবই নির্মোহভাবে কাজ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। তবে তাকে দিয়ে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইলে বিতর্ক তৈরি হবে। এই সরকার সম্ভবত মাহমুদুর রহমান মান্না বলতে চাইছেন যদি জাতীয় সরকার হয়, তো জাতীয় সরকার যদি গঠন করা হয় তাহলে যদি দীর্ঘায়িত হয় তাহলে মানে সমস্যা নেই। কিন্তু জাতীয় সরকার কি নির্বাচন ছাড়া হবে? সেটাও কি মানে জনগণের ম্যান্ডেট নেওয়া হবে? এটা নিয়েও তো প্রশ্ন উঠতে পারে। আমি জানি না এই প্রশ্নের উত্তর আসলে কি হবে। মাহমুদুর রহমান মান্না বলছেন কেউ কেউ দেখছি অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান, কিন্তু কেন? তাহলে জোর করে না রাখতে চাইলে নির্বাচনের তাহলে কোন কিসের নির্বাচন, কিভাবে নির্বাচন? উনি কোনো দল না হয় নিরপেক্ষ নির্বাচন কোথায়? আমাদের তো রাষ্ট্রপতি পদেও যদি দাঁড়াতে চান সেখানে তো নির্বাচিত পার্লামেন্ট মেম্বাররা করেন, সরাসরি ভোটের বিধান তো নেই। তাহলে কি সরাসরি ভোটের বিধান থাকবে? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানি না কি হতে যাচ্ছে আগামীতে, এরকম কোনো বিধান আসছে কিনা যে রাষ্ট্রপতি পদে সরাসরি নির্বাচন। এটা হইলে এটা মোটামুটি পরিষ্কার যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেউ ঠেকাতে পারবে না, উনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। তাহলে নির্বাচিত রাষ্ট্রপতির সাথে নির্বাচিত পার্লামেন্টের কি সম্পর্ক হবে? আমি এটা বুঝতে পারছি না। দর্শক, আপনারা মতামত দিয়েন। তাহলে কি পার্লামেন্ট দুর্বল হয়ে যাবে, রাষ্ট্রপতি শক্তিশালী হবে? কি হবে? অনেকগুলো এটা রাষ্ট্রের সাংবিধানিক শাসনতান্ত্রিক প্রশ্ন, এগুলোর মীমাংসা দ্রুত হওয়া উচিত। মাহমুদুর রহমান মান্না বলছেন ডক্টর ইউনূস তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্য মূল্য বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও
বিদ্যুতের এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? এই জন্য বলি ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা উচিত। মাহমুদুর রহমান মান্না বলছেন, মানুষ এই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি ডক্টর ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান, কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান। কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন তাই যদি মনে করেন তাহলে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে? নির্বাচনের ইঙ্গিত দিলেন তিনি। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা পদে, যে কোনো একটা পদে নির্বাচন করুক, নির্বাচন করে নির্বাচিত হয়ে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুক। দেশ কি আসলে সেই দিকেই যাচ্ছে? অনেক প্রশ্ন আছে, অনেক ইঙ্গিত আছে। মাহমুদুর রহমান মান্না কি সেই দিকে ইঙ্গিত করলেন? রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক, আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে, ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই, সংস্কার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয়। মান্না বলছেন, রাষ্ট্রের তো কোনো ধর্মের পক্ষে থাকার কথা নেই, কিন্তু আপনি যদি রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান তাহলে তো কেউ কেউ ধর্ম বিরোধিতা প্রশ্ন তুলবে। সম্মানিত দর্শক, নতুন করে আর কিছুই বলার নেই, আপনারা ইতিমধ্যে সমস্ত প্রতিবেদন দেখে ফেলেছেন এই ভিডিওতে। তাছাড়া বর্তমান সোশ্যাল মিডিয়াতে আলোচনা হচ্ছে যে 20 তারিখে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবেন ভয়ঙ্কর রূপে। তিনি কিন্তু এমনিতে রেগে আছেন, তিনি 20 তারিখে বাংলাদেশে এসে ক্ষমতা গ্রহণ করবেন। আপনারা ভিডিওর শুরুতে প্রতিবেদনে শুনতে পারলেন, এটা কিন্তু আমার কথা নয়। যাই হোক দর্শক মণ্ডলী, যাদের আলোচনা আপনারা শুনতে পছন্দ করেন তাদের আলোচনায় আজকের এই ভিডিওতে ছিল। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনারা দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।